আচ্ছা, আপনাদের 8th এপ্রিলের নিউমেরিক্যাল মেথড ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইল্ড কন্ডিশন সিস্টেম নিয়ে এবং তারপরে একটু দেখব যে রাউন্ড অফ এরর জিনিসটা আসলে কিভাবে হয়, এবং এর পরের ক্লাসে আমরা আলোচনা করব যে এগুলো কিভাবে কমানো যায়। আচ্ছা, টপিকগুলো খুব একটা বড় না, স্লাইড বানাইতে অনেক সময় লেগেছে, কিন্তু বলতে অত সময় লাগবে না। প্রথমে যেটা আসে সেটা হলো সিঙ্গুলার অ্যান্ড ইল্ড কন্ডিশন সিস্টেম। এটা হলো কতগুলো যখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে তখন সেগুলো অনেক সময় হইতে পারে যে সিঙ্গুলার হইতে পারে, আরেকটা হলো ইল কন্ডিশন হইতে পারে। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে আপনি জাস্ট আমাদের নিজেদের লাইফ নিয়ে যদি আমরা চিন্তা করি যে ইল কন্ডিশন মানে কি, যে একটু আপনি যখন অসুস্থ থাকেন বা যখন আইসিইউতে থাকেন, এখন তো আমরা অনেক আইসিইউতে থাকার গল্প শুনতেছি, আমরা নিজেরাও ভয়ও পাচ্ছি। তো আপনি যদি আইসিইউতে থাকেন তখন আপনার অবস্থা ইল কন্ডিশন অবস্থা। তার মানে কি, সামান্য একটু হেরফের হইলেই কিন্তু আপনার বা আমাদের যেই থাকি না কেন তার মৃত্যু হতে পারে, ঠিক আছে, বা অবস্থার অনেক চেঞ্জ হইতে পারে আর কি, বা আপনি চিরকালের জন্য একটা অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে বা অন্য কিছু হইতে পারে। তো এইটা হলো একটা ইল কন্ডিশন সিস্টেমটা, মানে হলো যে যেখানে সামান্য একটু চেঞ্জ হইলেই আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাইতে পারে। যেমন আমার আব্বার যখন স্ট্রোক হয়েছিল, তারপরে দেখা গেল যে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, তার একটা বিশাল ক্ষতি। তো ইল কন্ডিশন সিস্টেমটা হলো ওইরকম যে সামান্য একটু চেঞ্জে একটা বড় ক্ষতি হবে। আর সিঙ্গুলার মানে হচ্ছে যে সাপোজ আপনি যদি এখন কেউ যদি মারা যায়, তারপরে তো আর সেখান থেকে তো আর ফেরত কোনোভাবে আপনি যত সফিস্টিকেটেড মেথড নেন না কেন, ওইখান থেকে তো আর আপনি কোনো কাম ব্যাক হবে না। তো এখন আমরা এখন একটু ফর্মাল ওয়েতে দেখি। আমি শুরুতে আপনাদের ভয় পাওয়াই দিলাম। আচ্ছা, ফ্যানটা একটু বন্ধ করে দিই। এখন এখানে দেখেন সিঙ্গুলার আর সিস্টেম এটা সাদা করা আছে, কারণ আমরা এখন সিঙ্গুলার সিস্টেম নিয়ে আলোচনা করব। আপাতত টু ডাইমেনশনালে বলি, যে ছবি দুটো এখানে দেখতেছেন, দুইটা প্যারালাল লাইন, এরা আসলে কোথাও ছেদ করে না, ঠিক আছে। তার মানে কি, এই দুটোর কোনো সলিউশন নাই। যারা ছেদ করে না তাদের কোনো সলিউশন নাই। আপনি যত অ্যাডভান্সড মেথডই আনেন না কেন, আপনার এই দুটোর কোনো সলিউশন পাওয়া যাবে না। কাজেই এটা হলো একটা সিঙ্গুলার সিস্টেম, এবং এরপরে আপনি কোনোভাবেই এটার সলিউশন বের করতে পারবেন না। যার সলিউশন নাই তার সলিউশন কেমনে বের করবেন? এখানে দেখেন এই দুইটা কিন্তু দেখবেন এই দুইটা স্ট্রেট লাইনের স্লোপ সেম, কারণ কোএফিসিয়েন্টগুলো সেম। এটা -হাফ x2 এর কোএফিসিয়েন্ট 1 1, কিন্তু কনস্ট্যান্ট দুইটা আলাদা। কাজে এরা হলো আসলে প্যারালাল, ঠিক আছে। আর ডানে যেটা আছে এটা হলো দুইটা লাইনে আসলে সেম, কারণ এখানে দেখেন ½ x1 + x2 = 1, আর এইটা -½ x1 + x2 = 1, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে? উপরের ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করলে নিচেরটা পাওয়া যাবে। কাজে দুইটা আসলে একই ইকুয়েশন। কাজে এখানে সলিউশন হচ্ছে অসংখ্য, ঠিক আছে। এখানে হলো কোনোই সলিউশন নাই, আর এখানে সলিউশন হলো অসংখ্য। কাজে আপনি কোনো রুট ফাইন্ডিং মেথড দিয়ে আসলে এই ইকুয়েশনগুলোর সলিউশন বের করতে পারবেন না, ঠিক আছে। কারণ রুট ফাইন্ডিংয়ে আপনার শুধুমাত্র এক্স্যাক্টলি একটা সলিউশন থাকলে তখন রুট ফাইন্ডিং মেথডগুলা কাজ করে, আদারওয়াইজ সেগুলোর পক্ষে রেজাল্ট দিতে পারা তো সম্ভব না। কাজে এগুলা হচ্ছে সিঙ্গুলার সিস্টেম, ঠিক আছে। এটা কিন্তু ইল কন্ডিশন না, এগুলো হচ্ছে সিঙ্গুলার সিস্টেম, যে কোনোভাবেই আপনি কোনো সলিউশন বের করতে পারবেন না, অর্থাৎ দেয়ার ইজ নো সলিউশন। প্রথমটাতে সলিউশনের সংখ্যা হচ্ছে 0, নো সলিউশন, অথবা ইনফাইনাইট সলিউশন। পরে যেহেতু দুইটা স্ট্রেট লাইন ওভারল্যাপ করছে, কাজে এখানে সলিউশনের সংখ্যা হচ্ছে অসীম। আচ্ছা, এখন দেখেন এখানে থ্রি ডেতে কেসগুলো বলা হয়েছে, যেহেতু আমরা কি দেখছিলাম গত ক্লাসে, যে গত ক্লাসে বা তার আগের ক্লাসে, যে 3 ডাইমেনশনাল সিস্টেমে কি হয়, যদি 3টা আননোন বলা একটা লিনিয়ার ইকুয়েশন থাকে, তাকে সেগুলো দিয়ে আমরা আসলে প্লেন বুঝাই। তো এরকম 3টা প্লেনের যখন আমরা ইন্টারসেক্ট করে তখন আমরা একটা সলিউশন পাই। কিন্তু এইখানে দেখেন এই প্রথম ছবিতে কি হয়েছে, যে প্লেনগুলো অনেকটা একই একটা লাইন বরাবর সবাই ছেদ করছে। কাজে এখানে কিন্তু আপনি কোনো ইউনিক সলিউশন পাচ্ছেন না, ঠিক আছে। এটা দেখতে অনেকটা একটা ওই ফ্যানের মতো অনেকটা আর কি, ঠিক আছে। আর এইখানে কি হচ্ছে, এইখানে দুইটা
প্লেন প্যারালাল, আর একটা তাদেরকে ছেদ করছে সেকেন্ডটাতে, কাজে আপনি এখানে দুইটা প্যারালাল লাইন পাচ্ছেন, কাজে এখানেও কিন্তু কোনো ইউনিক সলিউশন পাওয়া যাচ্ছে না। থার্ডটাতে দেখেন তিনটা প্লেন হচ্ছে প্যারালাল, কাজে কোনো সলিউশনই পাওয়া যাচ্ছে না। কাজে এইটাতে প্রথমটাতে ইনফাইনাইট সলিউশন, সেকেন্ডটাতে ইনফাইনাইট সলিউশন, থার্ডটাতে নো সলিউশন। এটা অনেকটা কি প্যারালাল ইউনিভার্সের মতো। আমরা যখন প্যারালাল ইউনিভার্সের কথা বলি সেটা হচ্ছে তার মানে হচ্ছে যে ফোর ডাইমেনশনাল স্পেসে দুইটা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড প্যারালালি থাকবে আর কি, যেটা আমাদের জন্য ভিজুয়ালাইজ করা মুশকিল। তবে এইটা যেরকম আমরা বুঝতেছি যে একটা 3 ডাইমেনশনাল স্পেসে অনেকগুলো 2 ডাইমেনশনাল ওয়ার্ল্ড প্যারালালি আছে, একটা আরেকটাকে কখনোই ছেদ করবে না, কাজে একটার থেকে আরেকটাতে যাওয়া পসিবল না। এখানে আরেকটা এই ফোর্থ যে ছবিটা দেওয়া হয়েছে এইটা হলো একমাত্র যে এগুলো সবগুলো প্লেন একটা আরেকটাকে দুইটা একটা আরেকটাকে ছেদ করে সরল রেখা তৈরি করছে, দেন থার্ডটা ওটাকে ছেদ করে একটা পয়েন্ট তৈরি করছে। কাজে এইটাই হচ্ছে একমাত্র যেটার মধ্যে আসলে একটা ইউনিক সলিউশন আছে। কাজে এইটা কিন্তু সিঙ্গুলার সিস্টেম না। প্রথম তিনটা ছবি সিঙ্গুলার, এইটা সিঙ্গুলার সিস্টেম না, সেজন্য ক্রস দেওয়া আছে। আর লাস্টের এইটাও আসলে সিঙ্গুলার সিস্টেম না, এটা অনেকটা একটা কি বলবো একটা ত্রিভুজ মতো আছে, মানে তিনটা আড়াআড়ি ভাবে ছেদ করছে, তিনটা স্ট্রেট লাইন তৈরি হয়েছে, কিন্তু কোনো ইউনিক সলিউশন নাই। ঠিক আছে, পর্যটন কর্পোরেশনের লোগোর মতো অনেকটা। যাই হোক, তো কাজেই সবগুলাই হচ্ছে আপনার সিঙ্গুলার সিস্টেম, কারণ কোনো ইউনিক সলিউশন নাই। খালি এই যে ফোর্থ যে ছবিটা ছিল এইটা হচ্ছে সিঙ্গুলার সিস্টেম না, এটা নর্মাল। আচ্ছা, এখন এইখানে দেখেন, এখানে সিঙ্গুলার আর সিস্টেম এটা ছাই হয়ে গেছে, ইল কন্ডিশনটা সাদা হয়ে গেছে। তার মানে এখন আমরা ইল কন্ডিশন সিস্টেম নিয়ে আলোচনা করব। একেবারে অ্যাকচুয়াল প্রবলেমে যাওয়ার আগে একটু অন্য কিছু উদাহরণ দিয়ে নেই। যে আপনারা তো সবাই অ্যাংরি বার্ডস গেমটা খেলছেন, তাই না? ওইখানে কি হয়, আমাদের একটা স্ট্রাকচার দেখে চিন্তা করতে হয় যে কোন জায়গায় বাড়ি মারলে জিনিসটা তাড়াতাড়ি পড়বে। যদি বুদ্ধিমানের মতো সেটা না করতে পারেন তাহলে আপনার একটা স্ট্রাকচার ধ্বংস করতে অনেক বেশি সময় লাগবে। তো এইখানে আপনি চিন্তা করেন, যেটাকে সহজে ধ্বংস করা যাবে না সেটা হচ্ছে ওয়েল কন্ডিশন, আর যেটাকে একটু টোকা দিলেই ধ্বংস হয়ে যাবে, যেমন রানা প্লাজা, নিচে গিয়ে কিছু লোক ঝাঁকাঝাঁকি করছিল, তাদের বিল্ডিংটা পড়ে গেছে, তখন সেটা হবে হচ্ছে ইল কন্ডিশন। যদি সামান্য যেটা একটু টোকা দিলেই চেঞ্জ হয়ে যাবে আর কি। এখন প্রথম এটা দেখেন যে দুইটা পিলারের উপর আরেকটা পিলার একদম সলিড, এটাতে আপনি সহজে টোকাটুকি দিয়ে ফেলতে পারবেন না। সেকেন্ড ছবিটা দেখেন, এখানে এই জায়গাটা কোনো রকমে আটকে আছে, কাজে যদি আপনি কোনোভাবে এই জায়গায় একটা বাড়ি দিতে পারেন তাহলে কি হবে, এটা সরে গিয়ে পড়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। ঠিক আছে, আচ্ছা, থার্ডটা দেখেন, এইটা যেটা হচ্ছে উপরের পিলারটা কোনোভাবে এটার উপর ব্যালেন্স হয়ে আছে, যেহেতু এই জায়গাটা ঠিক মাঝখান বরাবর আছে, কাজে কোনো রকমের টিকে আছে আর কি। কিন্তু এটাকে যদি একটু ছোঁয়া দেওয়া যায় তাহলে কি হবে, এটা ডান দিকে পড়ে যাবে। কাজেই পরের দুইটা হচ্ছে ইল কন্ডিশন সিস্টেম, কারণ হচ্ছে কি সামান্য একটু কারণেই কি হইতে পারে যে একটা বিশাল হেরফের হয়ে যেতে পারে। তাহলে এখন কথা হলো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভের সময় ইল কন্ডিশন সিস্টেম জিনিসটা আবার কেমন। ঠিক আছে, এটা আমাদের একটু বুঝতে সময় লাগবে। আচ্ছা, তারপরে এখানে দেখেন আরো কিছু ইল কন্ডিশন সিস্টেমের উদাহরণ। এটা সেদিন ইন্টারনেটে দেখলাম, এই বাড়ির যেটা বাম দিকে যেটা আছে, যে ব্যাক এন্ড বানানোর আগে ফ্রন্ট এন্ড বানাইলে কেমন হবে তার একটা ফান চিত্র ছিল। তো এখানে দেখেন এই বাড়িগুলার যেহেতু ভিতরে কোনো ফ্লোর নাই, খালি দেয়ালগুলা খাড়া দাঁড়ায় আছে, কাজে এগুলা কিন্তু অত একটা শক্তপোক্ত স্ট্রাকচার না আর কি। ঠিক আছে, এই কারণে এটাকে আমি মনে হচ্ছে যে এটা হয়তো কিছুটা ইল কন্ডিশন, যে সামান্য একটু আঘাত টাঘাত লাগলে বা জোরে হাওয়া দিলে বা টর্নেডো আসলে এটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে আর কি। ডান দিকের ছবিটা হলো কোনো একটা ভূমিকম্প পরে একটা বাড়ি এরকম হেলে গেছিল, তার মানে কি আবার একটা ছোটখাটো ভূমিকম্প হইলে এটা পরে টরে যাইতে পারে, আর এটাও হচ্ছে একটা ইল কন্ডিশন সিস্টেম। আরো কিছু উদাহরণ দেখি। আপনারা তো সবাই কেচি চিনেন, তাই না? কেচি দিয়ে যদি আপনি একটা মোটা কাপড় কাটতে চান তাহলে কোনটা বেটার হবে, বাম দিকেরটা বেটার হবে না ডান দিকেরটা বেটার হবে? উত্তর হলো যে আসলে ডান দিকেরটা বেটার হবে, বাম দিকেরটা বেটার হবে, সরি। কারণ হচ্ছে যে এখানে
দুইটা কারণ আছে আর কি। একটা হলো যে আপনি যখন দেখেন যে একটা কেচি দিয়ে যখন আপনি কাগজ কাটতে যাবেন, তখন আসলে কাগজটা কাটা হয় কোনখান দিয়ে? এই দুইটা কেচির যে ছেদ বিন্দু আছে এইখান দিয়ে। এখন সমস্যাটা কি হয় যে আপনি যদি এটা কেচিটা যদি বেশি হা দেওয়া করা থাকে তাহলে কি হয়, ছেদ বিন্দুটা এই কেচির যে ফালক্রাম আছে, এটা তো একটা লিভারের মতো, এই ফালক্রামের খুব কাছে আছে। কাজে আপনি যদি এখানে সামান্য একটু ফোর্স দেন, সেটা এখানে অনেক বেশি ফোর্স তৈরি করে, কাজেই মোটা কাগজ সহজে কাটা যাবে। আরেকটা কারণ হলো যে এই দুইটা কিন্তু মোটামুটি সমান্তরাল না, অনেক সমান্তরাল থেকে অনেক দূরেই। যে এটা যদি একটা লাইন চিন্তা করেন, এটা আর একটা লাইন চিন্তা করেন, তার মানে কি আপনি যদি সামান্য একটু চাপ দেন এই হাতলের ওইখানে, তাহলে এখানে কি হবে, ছেদবিন্দুটা খুব একটা আগাবে না, সামান্য একটু আগাবে, ঠিক আছে? এই কারণে কি হবে, আপনি কিন্তু অল্প ফোর্স দিলে এখানে বেশি ফোর্স পাচ্ছেন, আবার সামান্য একটু আগাচ্ছে, কাজে অল্প কাগজ কাটার চেষ্টা করতেছেন, কাজে সে সেটা খুব ইজিলি কাটতে পারবে। কারণ এক তো আপনার ফোর্সটা ম্যাগনিফাই হচ্ছে ফালক্রামের কারণে, আবার আপনি কাগজ যেটা কাটার চেষ্টা করতেছেন সেটাও খুব অল্প। এই কারণে এই কেচিতে খুব এভাবে হা করে থাকলে খুব সহজে আপনি মোটা কাগজ কাটতে পারেন। এত কথা বলার কারণ কি? কারণ হচ্ছে কি, এইখানে যে আমি যেটা বললাম যে এই হাতল দুইটাকে সামান্য একটু চাপ দিলেই ছেদ বিন্দুটা সামান্য একটু আগাবে, খুব বেশি কিন্তু আগাবে না। কিন্তু এইখানে দেখেন, এইখানে কিন্তু কেচিটা প্রায় বন্ধ হয়ে আছে, কাজে ছেদ বিন্দুটা হচ্ছে প্রায় প্যারালাল। এখন প্রায় প্যারালাল হওয়ার কারণে কি হচ্ছে, হাতলে আপনি সামান্য একটু চাপ দিলেই এইটা অনেক বেশি আগাবে, ঠিক আছে? এই ছেদ বিন্দুটা অনেক বেশি আগাবে। কাজে একটা কথা হলো যে আপনি যখন কাগজ কাটবেন তখন তো এই ছেদ বিন্দুর এখান দিয়েই কাগজ কাটা হবে, কাজে এই ছেদ বিন্দুটা কিন্তু এই ফালক্রাম থেকে অনেক দূরে, কাজে এখানে আপনি অনেক ফোর্স দিলে সেটা এখানে কিন্তু ওইভাবে ম্যাগনিফাই হচ্ছে না। আবার যেহেতু প্রায় ক্লোজ হয়ে গেছে, এখানে আপনি সামান্য একটু চাপ দিলে কি হবে, যে এই ছেদ বিন্দুটা অনেক বেশি আগানোর চেষ্টা করবে, তার মানে অনেক বেশি কাগজ কাটার চেষ্টা করবে। কাজে আপনি ফোর্সও সেরকম বাড়াইতে পারতেছেন না, কারণ ছেদ বিন্দুটা ফালক্রাম থেকে দূরে, আবার আপনি কাগজও বেশি কাটার চেষ্টা করতেছেন। এত কিছুর কারণে আসলে কি হচ্ছে যে আপনার পক্ষে আসলে একটা ঝামেলা হয়ে যাবে, যে কাজে আপনি এখানে আসলে সহজে মোটা কাগজটা কাটতে পারতেছেন না, কারণ আপনি অনেক কম ফোর্স দিয়ে অনেক বেশি কাগজ কাটার চেষ্টা করতেছেন। কাজেই এইটাকে এই পরের কেচিটা হচ্ছে আপনার ইল কন্ডিশন সিস্টেম। কারণ হচ্ছে কি, এখানে সামান্য ডান দিকের কেচিটা, এখানে সামান্য একটু চাপ দিলে এই ছেদ বিন্দুটা অনেক বেশি আগানোর চেষ্টা করতেছে। এখানে আসলে কিন্তু অনেকটা দুইটা স্ট্রেট লাইন ছেদ করার মতো অবস্থা। কাজে তার মানে আসলে কি, দুইটা লাইন যখন প্রায় প্যারালাল হয়ে যায়, তখন আসলে সামান্য একটু স্লোপের চেঞ্জ হলে কি হয়, ছেদ বিন্দুটা অনেক বেশি দূরে সরে যায়। সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি, যে একটা ফর্মাল ছবি পরীক্ষায় যেটা দিবেন ইল কন্ডিশন সিস্টেমের জন্য, সেটা হচ্ছে বাম দিকের ছবিটা। এখানে দেখেন দুইটা স্ট্রেট লাইন প্রায় প্যারালাল, ঠিক আছে? কাজেই ফলে কি হচ্ছে, আপনি যদি এখানে চিন্তা করেন যে দুইটা স্ট্রেট যদি প্রায় প্যারালাল হয়, তাহলে এখানে দেখেন এইটা একটা উপরের লাইনটা এরকম আছে, নিচের লাইনটার স্লোপ যদি সামান্য একটু চেঞ্জ হয়, তাহলে ছেদ বিন্দুটা জাস্ট এইখান থেকে অনেক দূরে এইখানে চলে যাচ্ছে, ঠিক আছে? এইটাই হয় আপনার মানে প্রায় প্যারালাল লাইনের ক্ষেত্রে, যদি স্লোপ যদি সামান্য একটু চেঞ্জ হয়, কারণ প্রিসিশন এররের কারণে স্লোপের সামান্য একটু চেঞ্জ হইতেই পারে, এবং স্লোপ যদি সামান্য একটু চেঞ্জ হয়, তখন আপনার কি হচ্ছে যে সলিউশনটা অনেক বেশি ভ্যারি করে। কিন্তু স্ট্রেট লাইন যদি প্রায় প্যারালাল না হয়, যেমন নিচের এইখানে দেখেন, তখন কি হচ্ছে, এই স্ট্রেট লাইনটার স্লোপ সামান্য চেঞ্জ হলে সলিউশনটা অত বেশি দূরে সরতেছে না, কিন্তু উপরেরটাতে কিন্তু অনেক বেশি দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? মানে স্লোপের সামান্য একটু চেঞ্জ হচ্ছে একটার ফলে সলিউশনটা অনেক বেশি শিফট হচ্ছে। তার মানে কি, ইল কন্ডিশন সিস্টেমে কি হয়, যে এইটা স্লোপের সামান্য একটু চেঞ্জ হলে সলিউশনটা অনেক বেশি হেরফের করে, এবং এটাই হচ্ছে সমস্যা। কারণ আমরা আগেই বলছি যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কি হয়, প্রিসিশন এরর হয়, কাজে একটা ভ্যালু একটু সামান্য চেঞ্জ হয়ে যাইতেই পারে, এবং সেটা হইলে তখন ইল কন্ডিশন সিস্টেমে কি হয়, সলিউশনটা অনেক বেশি হেরফের করে। ওয়েল কন্ডিশন সিস্টেমে ফ্লোটিং পয়েন্ট এররের কারণে কি হয়, সলিউশনটা অনেক বেশি হেরফের করে না, ঠিক আছে? এই জন্য আমরা ইল কন্ডিশন সিস্টেমের সলিউশন করতে গেলে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এটা কিন্তু খুব ফ্লোটিং পয়েন্ট সেন্সিটিভ, যে একটা ভ্যালু সামান্য একটু চেঞ্জ করলে সলিউশন অনেক বেশি হেরফের হয়, এবং যেহেতু ফ্লোটিং পয়েন্টের প্রিসিশন এরর হবেই, কাজেই আসলে এরকম একটু হেরফের হইলে আসলে অনেক বড় সমস্যা হইতে পারে। কাজে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এটাই হলো সিঙ্গুলার সিস্টেম,
আর ইল কন্ডিশন সিস্টেম। অর্থাৎ সিঙ্গুলার সিস্টেমে কোনো সলিউশন থাকে না, ইল কন্ডিশন সিস্টেম হলে একটা সলিউশন থাকে, তবে জিনিসটা খুব আনস্টেবল, মানে সামান্য একটু চেঞ্জ হলেই সলিউশন অনেক বেশি চেঞ্জ হয়ে যেতে পারে। বা এখানে চিন্তা করেন যে এই দুইটা লাইন প্রায় প্যারালাল, একটা একটু সামান্য চেঞ্জ হলে কি হবে, দুইটা লাইন প্যারালালও হয়ে যেতে পারে, তখন তার মানে কি আর কোনো সলিউশন পাওয়া যাবে না। একটু আগেও সলিউশন ছিল, কিন্তু সামান্য একটু চেঞ্জের কারণে আর কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? কারণ এটাই হলো ইল কন্ডিশনের বৈশিষ্ট্য, যে সামান্য একটু চেঞ্জে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে বা অনেক বেশি লাভ হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে হলো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো রাউন্ড অফ এরর। এই জিনিসটা আসলে ইকুয়েশনের মধ্যে কিভাবে আসে, এবং পরে নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করব যে এটাকে কিভাবে কমানো যায়। তো এখানে আমরা দুইটা ইকুয়েশন নিয়ে আলাপ করতেছি। একটা হলো 0.0003x1 প্লাস 3x2 সমান সমান 2.0001, এবং আরেকটা ইকুয়েশন হচ্ছে 1.000x1 প্লাস 1.000x2 সমান সমান 1.0000। এখন এইখানে আমরা যদি কোনো কিছু চিন্তা না করে নাইভ গজিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? প্রথম ইকুয়েশনকে আমরা 1 দিয়ে গুণ করে সেকেন্ডটা থেকে বিয়োগ করব, কারণ 1/0.0003 দিয়ে গুণ করলে কী হবে, এই জিনিসটা কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, আর পরের এইটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 10,000, আর এটা হয়ে যাবে 1x1 প্লাস 10,000x2 সমান সমান 6667। এটা হয়ে যাবে প্রথম ইকুয়েশনটার অবস্থা। তখন যদি আমরা সেকেন্ডটা থেকে, কারণ গজিয়ান এলিমিনেশন এইটাই হয়, ঠিক আছে, তখন যদি আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে এটা বিয়োগ করি তাহলে কী হবে, 1x1 কাটাকাটি যাবে, এটা বিয়োগ করলে যেটা হয়ে যাবে -9999x2, আর এখানে বিয়োগ করলে যেটা হয়ে যাবে -66666। তার থেকে আমরা x2 এর মান পেয়ে গেলাম হচ্ছে 2/3। এখন গজিয়ান এলিমিনেশনে যেটা করে, এই ফরওয়ার্ড এলিমিনেশন পার্ট কিন্তু আপনার হয়ে গেল। এখন এই ভ্যালুটাই x2 এর মানটা আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনে পুট করি, এই x2 এর এই যে মানটা, এটা যদি আমরা 1 নাম্বার ইকুয়েশনে পুট করি এবং স্লাইড চেঞ্জ করি, তাহলে আমরা x1 এর মান পেয়ে যাচ্ছিল 2.0001 মাইনাস 3 ইন্টু 2/3 ডিভাইডেড বাই 0.0003। এখন এই মানটাই x2 এর মানটা কিন্তু আমরা একদম পারফেক্টলি বের করলাম, x2 এর মান 2/3, কিন্তু x1 এর মানটা আমরা আসলে পারফেক্টলি বের করতে পারবো না, ঠিক আছে? x1 এর মানটা আমরা পারফেক্টলি বের করতে পারবো না। এখন কি হবে, এখানে দেখেন যে x1 এর মানটা আমরা ক্যালকুলেশন আমরা পরের স্লাইডে গিয়ে করতেছি। এইখানে এসে দেখেন যে আমরা এই x1 এর মানটা এই এক্সপ্রেশনটা থেকে বের করতে চাবো, ঠিক আছে? x1 এর এই মানটা আমরা এই এক্সপ্রেশনটা থেকে বের করতে চাবো। এখন প্রথমে আমরা 3 সিগনিফিক্যান্ট ইউজ করলে কি হবে, তারপরে 4 সিগনিফিক্যান্ট ইউজ করলে কি হবে, এবং সেটাতে আমরা আবার একটা রং মেথড আর একটা রাইট মেথড দুইটা ব্যবহার করছি, ঠিক আছে? এখন রং মেথড মানে কি, যে রং মেথড মানে হচ্ছে যে 3 সিগনিফিক্যান্ট ফিগার, এটা রং মেথড মানে হচ্ছে যে আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত হিসাব করব, আর রাইট মেথড মানে হচ্ছে যে দশমিকের আগে পরে মিলায় আমরা 3 ঘর পর্যন্ত হিসাব করব। এখন বইয়ের সাথে হিসাব মিলতে হইলে আমাদের এই রং মেথডটাই ব্যবহার করতে হয়, এই জন্য আমি রং মেথডটা শেখাচ্ছি, কিন্তু আসলে আমাদের রাইট মেথডটা ব্যবহার করা উচিত। কারণ যখন আমরা বলতেছি যে 3 সিগনিফিক্যান্ট ফিগার, তখন আসলে দশমিকের আগে পরে বলে তো কিছু নাই, কারণ ফ্লোটিং পয়েন্ট নাম্বারে তো সব কিছুই থাকে ম্যান্টিসার মধ্যে, ম্যান্টিসাতে তো দশমিকের আগে কিছু থাকে না, সব কিছু পুরো অংশটাই দশমিকের পরে। কাজে 3 সিগনিফিক্যান্ট ফিগার মানে আসলে দশমিকের আগে পরে মিলায় 3 ঘর পর্যন্ত। 4 সিগনিফিক্যান্ট ফিগার মানে হচ্ছে দশমিকের আগে পরে মিলায় 4 ঘর পর্যন্ত আমরা হিসাবের মধ্যে আনবো, বাকি সব বাদ দিয়ে দিব। তো এখন দেখেন তো এই এক্সপ্রেশনটা 2.0001, এটা যদি আমরা 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত আনতে যাই, রং মেথডে কি হবে, দশমিকের পরে 3 ঘর, কাজে কি হবে 2.0001, এটা থাকবে হচ্ছে 2.000, আর 3 তো 3, আর 2/3 এর মান হচ্ছে কত, 0.6666666666। এখন যেহেতু ভুল নিয়মে আমরা কি করতেছি, আমরা কিন্তু
থ্রি সিগনিফিক্যান্ট ফিগার দশমিকের পরে 3 ঘর পর্যন্ত ধরে হিসাব করতেছি ভুল মেথডে, কাজে এই 0.2/3 এর মান হবে হচ্ছে 0.667, আর নিচে 0.0003। এখন আপনি বলতে পারেন স্যার দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিলে এই 0.0003 এটা তো আসলে 0 হয়ে যাবে, কিন্তু এইটাই মজার কথা যে 0.0003 এই জিরোগুলো তো আসলে ম্যান্টিসাতে থাকে না। থ্রি সিগনিফিক্যান্ট ফিগার মানে হলো যে আসলে ম্যান্টিসাতে সর্বোচ্চ 3টা ডিজিট রাখা যাবে। তাহলে এইটা তো যে 0.0003 এইটা তো আসলে ঠিক এটা তো আসলে লেখা হবে কি 0.3 × 10⁻³ ভাবে লেখা সম্ভব। কাজে এখানে কিন্তু আসলে এই জিরোগুলো কিন্তু আসলে এক্সপোনেন্টে চলে যাচ্ছে, কাজে 0.0003টাকে আসলে ওইভাবে লেখা বলা যাবে না যে আপনি 3 ডিজিট নিলে এটা 0 আসবে, কারণ এই জিরোগুলো আসলে বাদ চলে যাবে। কাজেই থ্রি সিগনিফিক্যান্ট ফিগার হইলেও এই 0.0003 এটা 0.0003 থাকবে, এটা 0 হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এখন যেটা বলছিলাম এই 2টা তো 2ই থাকলো, এই 3কে 0.667 দিয়ে গুণ করলে হচ্ছে কত 2.001, 2 - 2.001, এবং আলটিমেটলি আপনার যেটা x1 এর ভ্যালু যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো -3.33। আইডিয়ালি x1 এর ভ্যালু যেটা হওয়ার কথা সেটা হলো 1/3। এই অঙ্কের x2 এর আইডিয়াল ভ্যালু হচ্ছে 2/3 আর x1 এর আইডিয়াল ভ্যালু হচ্ছে 1/3, কিন্তু এইখানে আসতেছে ধারে কাছেও না, নেগেটিভ হয়ে গেছে -3.33। আচ্ছা, এখন এটা আমরা কারেক্ট নিয়মে করার চেষ্টা করি। কারেক্ট নিয়মে করলে কী হবে যে দশমিকের আগে পরে মিলায় 2 ঘর, কাজে 2.0001 এটা দশমিকের আগে পরে মিলায় যেহেতু, কাজে 2কে আনতে গেলে কি হবে এই পরে 2টা 00কে আনা যাবে, পরের কিছুকে আনা যাবে না, কাজে 2.0001 এখান থেকে আমি পাইলাম হচ্ছে শুধু 2.00। দশমিকের আগে পরে মিলে কিন্তু 3 ঘরই হয়েছে। এবার 3টা 3 এর জায়গায় আসলে এখন 2/3টা হবে হচ্ছে 0.667। এখন আপনি বলতে পারেন স্যার দশমিকের আগের জিরোটা কি গুনবো না? উত্তর হচ্ছে না, গুনবেন না। দশমিকের আগে যদি 1 থাকতো তাহলে এটাকে সিগনিফিক্যান্ট ডিজিটের মধ্যে গুনতে হইতো, কিন্তু যেহেতু সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে গুনতে হতো, কিন্তু যেহেতু এটা 0 কাজে এটা গোনার দরকার নাই। কাজে ভুল নিয়মেও 2/3 এর মান হচ্ছে 3 সিগনিফিক্যান্ট ফিগার হলে 0.667, ঠিক নিয়মেও 0.667, কারণ এখানে দশমিকের আগে কোনো ডিজিট নাই, মানে নন জিরো ডিজিট নাই। কাজে এটা হলো গেল 3.667 আর নিচে হয়ে গেল 0.0003। এখন কাজে আলটিমেটলি কি হচ্ছে, এইটা তো 2 থাকতেছে, এইটা 3কে 0.667 দিয়ে গুণ করলে হওয়ার কথা 2.001, কিন্তু এটা ওই যে যেহেতু দশমিকের পরে আগে পরে মিলায় 3 ঘর নিচ্ছি, কাজে 2.001টা হয়ে যাবে হলো 2.00, কাজে এটা 2 - 2 হয়ে আলটিমেটলি রেজাল্ট হবে হচ্ছে 0। কাজেই দেখেন আমার একটু ভুল নিয়মে রেজাল্ট হচ্ছে হলো -3.33 আর ঠিক নিয়মে হচ্ছে হলো 0। এখন তার মানে কিন্তু এই না যে আপনার মানে এটা বলার কোনো কারণ নাই যে ভুল নিয়মে যে বেশি ভুল রেজাল্ট আসবে আর ঠিক নিয়মে যে ঠিক রেজাল্ট আসবে, তা কিন্তু না। এটা হলো পলিসিগত ব্যাপার যে থ্রি সিগনিফিক্যান্ট ফিগার মানে কখনোই দশমিকের পরে 3 ঘর পর্যন্ত না, দশমিকের আগে পরে মিলাই 3 ঘর পর্যন্ত হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা দেখুন 4টা সিগনিফিক্যান্ট ফিগার নেই, এবং এরাও কিন্তু একই কাজ করছে। আপনি এখানে দেখেন, এখানে কিন্তু -3.33 লিখছে, আসলে -3.333 3 ঘর লেখা উচিত ছিল, সেটা কিন্তু লিখে নাই। কাজে এরা অর্ধেক কাজ ঠিক করতেছে, অর্ধেক কাজ ভুল করতেছে। যাই হোক, তো আমাদের পরীক্ষার সময় মনে রাখতে হবে যে ভুল নিয়ম মানে হচ্ছে দশমিকের পরে, মানে ভুল নিয়মে 3 সিগনিফিক্যান্ট ফিগার মানে হচ্ছে দশমিকের পরে 3 ঘর, আর ঠিক নিয়মে 3 সিগনিফিক্যান্ট ফিগার মানে হচ্ছে দশমিকের আগে পরে মিলায় 3 ঘর। আচ্ছা, এরপরে এইখানে দেখেন, এরপরে হচ্ছে 4, এখানে একটা 4 আছে, হলো 4 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এখন এই ক্যালকুলেশনটা আমরা আবার করি, এখন হলো 4 সিগনিফিক্যান্ট ফিগার ভুল নিয়ম। ভুল নিয়ম মানে কি যে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত। তাহলে এখন আপনি দেখেন 2.0001 এইটাকে দশমিকের 4 ঘর পর্যন্ত যদি নেন দশমিকের পরে, তাহলে এটা 2.0001ই থাকবে, এই 3টা 3 থাকবে, আর 2/3টা এখন
দশমিকের পরে 4 ঘর বিলে হবে, যে তাহলে এটা হয়ে যাবে 0.6667, যেহেতু ভুল নিয়মে করতেছি। আর নিচে হবে হচ্ছে 0.0003। এইটা আসলে সবসময় 0.0003 থাকবে, কারণ এটা ভুল নিয়ম, কারণ প্রথম জিরোগুলো আসলে সিগনিফিক্যান্ট ডিজিটের মধ্যে পড়ে না। তাহলে এখন 2.0001 এটা তো থাকলো, আর এইটা গুণ করে হবে 2.0001 ডিভাইডেড বাই 0.0003। আলটিমেটলি রেজাল্ট হলো 0। এটা হলো ভুল নিয়ম। আর ঠিক নিয়মে কি হবে দেখেন, ঠিক নিয়মে 4 সিগনিফিক্যান্ট ফিগার মানে হচ্ছে আগে পরে 4 ঘর, দশমিকের আগে পরে মিলায় 4 ঘর। তাহলে এখন 2.0001 এটা তো আগের 2টা তো আছে, কাজেই পরে আর 3 ঘর নেওয়া যাবে। কাজেই ঠিক নিয়মে আপনার এটা 4 সিগনিফিক্যান্ট ফিগার হইলে এই 2.0001টা হয়ে যাবে 2.0000 মাইনাস 3 ইন্টু 0.6667। এটা তো এরকমই থাকবে, কারণ যেহেতু দশমিকের আগে 0 আছে, কাজে ওইটা সিগনিফিক্যান্ট ডিজিটের মধ্যে গোনা যাবে না। নিচে 0.0003 থাকবে, কাজে এটা এখন 2ই থাকলো উপরের এটা, তারপরে 3 ইন্টু 0.6667, এটা 2.0001 হওয়ার কথা, কিন্তু যেহেতু আমরা দশমিকের আগের 2টা ধরতেছি, কাজেই পরেরটা ধরা যাবে না, পরের একটা রাখা যাবে না 4 সিগনিফিক্যান্ট ফিগার হইলে, কাজে এটা হয়ে যাবে হচ্ছে 2.000। কাজে এখানে কি হচ্ছে 2 মাইনাস 2, এটাও 0 হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 0। এখানে লক্ষ্য করেন, এখানে আমরা লেখার সময় 0.0000 লিখছি, 0.0000, কারণ আমরা ধরে নিচ্ছি যে দশমিকের পরেই 4 ঘর হইতে হবে 4 সিগনিফিক্যান্ট ফিগার হইলে। আর এইখানে আমরা দশমিকের পরে 3 ঘর লিখছি, এটা না লিখলেও চলতো, কারণ এখানে যেহেতু দশমিকের আগেও 0 আছে, না কাউন্ট করবে না। যাই হোক, কাজেই এখানে দুইটাই কিন্তু 0 হচ্ছে, কিন্তু এক জায়গায় হচ্ছে 2.0001 মাইনাস 2.001, এটা কাটাকাটি গিয়ে 0 হচ্ছে, আরেক জায়গায় হচ্ছে 2 মাইনাস 2 কাটাকাটি গিয়ে 0 হচ্ছে। কাজে রেজাল্ট মিললেই যে আপনার হিসাব ঠিক আছে তা কিন্তু সবসময় না। একইভাবে এই ক্যালকুলেশনটা আপনি যদি 5 সিগনিফিক্যান্ট ফিগার ধরে করেন, তাহলে আপনার যে এখানে যেটা আছে সেটা হচ্ছে ভুল নিয়মের মান, ঠিক আছে। 5 সিগনিফিক্যান্ট ফিগার হলে এটার মান হবে 0.3000, 6 সিগনিফিক্যান্ট ফিগার হলে হবে 0.33000, 7 সিগনিফিক্যান্ট ফিগার হলে হবে 0.333000। কাজেই এই ক্যালকুলেশনগুলো আপনারা একটু বাসায় করার চেষ্টা করেন, যে ভুল নিয়মে করলে এবং ঠিক নিয়মে করলে দশমিকের সিগনিফিক্যান্ট ফিগার 5টা 6টা 7টা ধরে আপনাদের রেজাল্ট এই স্লাইডের সাথে মিলে কিনা। এখন স্লাইডের তো আসলে শুধুমাত্র ভুল নিয়মের রেজাল্টটা দেওয়া আছে, এই পাশের রেজাল্টটা দেওয়া আছে, ঠিক নিয়মের রেজাল্ট কিন্তু আসলে দেওয়া নাই। আপনার এই ভুল নিয়মেরটাই মিলে কিনা সেটা একটু করে দেখেন, তারপরে না মিললে আমাকে জানায়েন। ঠিক আছে, তো আপনারা ভুল নিয়ম ঠিক নিয়ম এগুলা করার চেষ্টা করেন। জিনিসটা কিন্তু একটু কনফিউজিং, কাজে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। আজকে এই পর্যন্তই। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম যে এই এই আজকের ক্লাসের পরের বুধবারে আবার 1 সপ্তাহ পরে আপনাদের একটা পরীক্ষা হবে, বাকি নোটিশ তো গ্রুপে দেওয়াই আছে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।